আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা। আটা ও কিশমিশের দাম নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। দুর্নীতির মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড, প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ। দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। মানসিকতায় পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। অবশেষে কাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এখনো প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল। মব প্রতিরোধে সতর্ক থাকবে পুলিশ ও সোয়াট টিম। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ড মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন মুসল্লিরা। আর সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক। সভায় আরো বলা হয়, এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম। প্রতি কেজি ৬৫ টাকা দরে সাদাকাতুল ফিতর হবে ১১০ টাকা। ২,৯৪,৮০,০৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক ২ ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালে ১২ নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এই কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি মামলার রায়ের পর্যায়ে আসে। আর সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকে, আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন এর অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহরুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি ১৯৯৫ সালে ১৫ নভেম্বর ১৫৩তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কোসোভো, আইভরি কোস্ট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা সুনামের সাথেই বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়াও সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন নবনিযুক্ত আইজিপি। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তিনি একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের পুরনো পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে খরচের বোঝা বাড়বে। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকার যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করব। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র ৩ মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুইটা ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। পুলিশের এই উপলব্ধি, এটা আমরা বলি যে বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয়ের মধ্য দিয়ে পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এতটুকু আমরা বুঝি, এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। গেল বছর পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যদের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুটস, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। কাল উঠছে বহুল প্রতীক্ষিত অমর একুশের বইমেলার পর্দা। আর মেলা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত পুলিশ সোয়াট টিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হবে। মাঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, সাদা পোশাকেও পুলিশের বিশেষ টিম থাকবে। আর সাপ্তাহিক ছুটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া প্রায় 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। নারী শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জানান, মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন চলাচল করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসি, দোয়েল চত্বর, হাকিম চত্বরে 3টি ডাইভারশন থাকবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে আছে কিনা সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে, মবের বিষয়ে সতর্ক থাকবে। এখনো পুরোপুরি রেডি হয়নি অনেক স্টল। ডিএমপির একটা স্পেশালাইজড ট্রেনিং প্রাপ্ত টিম সহ অন্যান্য টিমগুলি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বইমেলা কেন্দ্রিক কিছু ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের রায় কাল ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে দুপক্ষের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন আপিল বিভাগ। এই মামলায় 2023 সালের 30 নভেম্বর খান আকরাম খান সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা, ধর্ষণের মতো 7টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের রায়ে আসামিদের বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর আগে 2017 সালের 31 মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।